আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত বছরের জুলাই আগস্টে 7.62 রাইফেল কিভাবে আম জনতার হাতে গিয়েছিল সে তদন্ত করতে চায় সরকারি সংস্থাগুলো। এ নিয়ে গত বছরের 17 সেপ্টেম্বর একটি ভিডিও করেছিলাম আমরা, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। সম্প্রতি উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন দ্বিতীয়বারের মতো একই প্রশ্ন তুলেছেন, বলেছেন এখনো এর তদন্ত হয়নি, তদন্ত না করে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। থানা ও এসএসএফ থেকে লুট হওয়া অস্ত্রগুলো দিয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর একের পর এক হামলা চালাচ্ছে, ফলে নিরাপত্তার দায়িত্ব দিবে যে পুলিশ তারাই হয়ে পড়ছে নিরুপায়। প্রশ্ন উঠেছে, সরকার কি আদৌ বেহাত হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে চায়, জঙ্গিদের ধরতে চায়? কারণ থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হলে তো থানা লুটের মামলাগুলো নিয়ে পুলিশকে তদন্তের অনুমতি দিতে হবে। সরকার তো পুলিশের উপর হামলা আর পুলিশ হত্যাকাণ্ডে দায় মুক্তি দিয়ে রেখেছে। একদিকে কাগজে কলমে বলছে অপরাধের জন্য মামলাই করা যাবে না, অন্যদিকে বলছে অপরাধীর খবর দিলে পুরস্কার দেওয়া হবে। সরকার এমন সেলুকাস কর্মকাণ্ডে বিস্মিত আইন শৃঙ্খলা বাহিনীগুলো। আবার থানা ও এসএসএফ এর লুট হওয়া 1350 ভারী অস্ত্র সন্ত্রাসীদের হাতে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার প্রমোদ গুনছে সরকার। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, সরকার কাদের বাঁচাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এত সংকটের মধ্যে ফেলে রেখেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, গত বছর দায়িত্ব নেওয়ার 4 দিন পর 12 আগস্ট এক বক্তব্য দিয়ে রীতিমতো ঝড় তুলেছিলেন তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। একবার শুনে আসি তখন কি বলেছিলেন তিনি সেদিন। যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে, এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্য থেকে সুনির্দিষ্টভাবে দুটো পয়েন্ট পাওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেল ব্যবহার করে আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছিল। 2 নম্বর পয়েন্ট, তিনি বলেছেন এর ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার, কারণ বিষয়টি খুবই উদ্বেগজনক। এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন, তিনি বলেছেন এ ধরনের অস্ত্র পুলিশ র্যাব ব্যবহার করে, এটি সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা নয়। গত বছরের 12 আগস্টের ডেইলি স্টার এই সংবাদটি শিরোনাম দেখেন। সাখাওয়াত হোসেনের বক্তব্য ধরে পত্রিকাটি প্রশ্ন করেছিল ওই তরুণ কারা যারা পুলিশ র্যাবের ব্যবহার করা 7.62 রাইফেল বহন করেছিল। ওই বক্তব্যের জন্য ঝড় বয়ে গিয়েছিল ব্রিগেডিয়ার সাখাওয়াতের উপর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টফোলিও তাকে হারাতে হয়েছিল। তারপর থেকে একেবারেই চুপ হয়ে গিয়েছিলেন জনাব সাখাওয়াত। সম্প্রতি আবারও মুখ খুলেছেন তিনি। সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, 4th of August, because there were number of two standing with the rifle there. Their rifle was in a position and they put down their rifle when they saw us. So we talked and the procession started. When I went up to, near this Shaheen complex, I got a telephone call. And very pointedly said, sir, you don't go ahead of it because you are targeted by the snipers. And I asked, who is he? He didn't say anything. And I could understand it from inside our intelligence, somebody has warned me. So I went few steps and then I told somebody, it's better that we don't proceed further than third gate or what, Dangir gate. Because if not only me, there could have been many who would have been targeted. দর্শক, জনাব সাখাওয়াত গত বছরের 4 আগস্টের কথা স্মরণ করেছেন। ওই দিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তিনি গোয়েন্দাদের ফোন পান, যেখানে তাকে সাবধান করা হয়েছিল তিনি যেন সেনা সীমানার বাইরে না যান, কারণ তিনি সহ অনেকে ছিলেন স্নাইপারের টার্গেটে।
এরপর ব্রিগেডিয়ার সাখাওয়াত আবার তুলে ধরেন 5ই আগস্ট কিভাবে স্নাইপার ব্যবহার হয়েছিল। 5th of August, maximum snipers killed the leaders of the student leaders. They were all shot here. What it seemed, they were totally professional snipers, would not have been only the Bangladeshi police. অর্থাৎ 5ই আগস্ট বেশিরভাগ ছাত্র আন্দোলনকারীদের হত্যার জন্য ব্যবহৃত হয়েছিল স্নাইপার রাইফেল। একেবারে কপালের মাঝ বরাবর গুলি করা হয়েছিল যারা ছিল সম্পূর্ণরূপে পেশাদার স্নাইপার ব্যবহারকারী। গত বছরের 12ই আগস্টের কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে সেই প্রশ্নই তিনি তুলেছেন, কিভাবে সাধারণ পাবলিকের হাতে 7.62 রাইফেলের মতো মারণাস্ত্র সেদিন ছিল। This is what I said in my first instances, that how the rifle, prohibited rifle, went into the hand of the civilian. Many people didn't like it. Anyway, that is what it is. We are yet to have an inquiry on this particular issue. দর্শক, এরপর ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটি বলেছেন সেটি আরো ভয়ঙ্কর। এর অর্থ হলো তার সে বক্তব্যের জন্য তাকে মূল্য দিতে হয়েছিল, কিন্তু এখনো এই ঘটনার কোনো তদন্ত হয়নি। একই কথা সরকারকে বলছে পুলিশ বলছে সরকার যদি থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে চায় তাহলে দুটি কাজ করতে হবে। কি কি সেই দুটি কাজ? 1 নম্বর কাজ, প্রত্যেকটি থানা ও পুলিশ ফাঁড়ি লুট হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করা। এটি করতে হলে সরকারকে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। দ্বিতীয় কাজটি হলো কারাগার থেকে পালানো জঙ্গিদের ধরা, অথচ সরকার এর কোনোটি না করে পুরস্কার ঘোষণা করেছে। অতীত অভিজ্ঞতা হলো পুরস্কার ঘোষণা করে অস্ত্র উদ্ধার আর সন্ত্রাসী ধরতে সফল হওয়া যায় না। একটু দেখে আসি কি পরিমাণ অস্ত্র গোলা বারুদ তখন লুট হয়েছিল আর কি পরিমাণ উদ্ধার হয়েছে, কারণ সংখ্যাটি জানলে বিপদের ভয়াবহতাটা আঁচ করা যাবে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দেশের 664টি থানার মধ্যে 460টি থানা এবং 114টি পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। মোট 5,753টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,832টি গোলাবারুদ খোয়া গিয়েছিল। গুলি ছাড়াও এর মধ্যে ছিল টিয়ার গ্যাসের শেল, টিয়ার গ্যাস গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, স্মোক গ্রেনেড, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস স্প্রে। গত বছরের 3 সেপ্টেম্বরের মধ্যে এগুলো ফেরত দিতে বলেছিল পুলিশ। সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী যৌথ অভিযান চালায় অন্তর্বর্তী সরকার, কিন্তু চলতি বছরের 23 আগস্ট পর্যন্ত লুট হয়ে সব অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি 1,363টি। গোলাবারুদের মধ্যে উদ্ধার হয়নি 2,57,720টি। তবে সরকারের চিন্তা বেড়েছে গণভবন এবং সংসদ ভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর লুট হওয়া অস্ত্র এবং অত্যাধুনিক সরঞ্জামগুলো। এসএসএফ এক প্রতিবেদনে জানিয়েছে লুট হয় মোট 32টি অস্ত্র। সব মিলিয়ে সেদিন গণভবন ও সংসদ ভবন থেকে এসএসএফ এর লুট হওয়া এবং নষ্ট করা সম্পদের মূল্য ছিল 5,28,00,000 টাকা। গণভবনের এসএসএফ এর অপারেশন কক্ষে বিভিন্ন ধরনের টেকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলা বারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি স্থায়ীভাবে স্থাপন করা 2টি ভল্টে মজুদ ছিল। সব মিলিয়ে পুলিশ ও এসএসএফ এর লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো 32% উদ্ধার করা যায়নি। 1 বছর পর এসে সরকারের ঘুম ভেঙেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে। 25 আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা এমন তথ্য জানিয়েছেন। 500 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দিবে সরকার। এর মধ্যে লাইট মেশিন গান বা এলএমজির জন্য সর্বোচ্চ 5 লাখ টাকা আর সর্বনিম্ন প্রতি পিস গুলির জন্য 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে। তবে এই ঘোষণা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্নটি হলো, কেন এই ঘোষণা ঘটনার 1 বছর পর করা হলো? যদি এই পদক্ষেপ এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে কেন এটি এত দেরিতে নেওয়া হলো? এই বিলম্বে একটি বিষয় স্পষ্ট যে সেটি হলো ঘটনার পরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি অভিযান এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অস্ত্র উদ্ধারের চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। এই পুরস্কার ঘোষণা একরকম সেই ব্যর্থতারই পরোক্ষ স্বীকারোক্তি। পুলিশের একাধিক সূত্র বলছে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় বিচলিত হয়ে পড়েছে সরকার।
পুলিশের হাতে অস্ত্রসহ ধরা পড়া সন্ত্রাসীরা জানিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো তারা থানা থেকেই লুট করেছিল। শুধু চট্টগ্রাম মহানগরীতে গত 6 মাসে পুলিশ কমপক্ষে এমন 60টি ঘটনা জানতে পেরেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য মেলে গত মার্চে। পুলিশ জানতে পারে এসব লুট হওয়া অস্ত্র কয়েক হাত ঘুরে বিক্রি হচ্ছে, যার সাথে জড়িত খোদ পুলিশ সদস্যরাই। গত 19 আগস্ট এক সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব 2 এর উপ অধিনায়ক নাজমুল্লাহ ওয়াদুদ খোলাসা করেন কেন এখনো লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে না। তিনি দাবি করেন লুট হওয়া এসব অস্ত্র কয়েকটি হাত বদল হয়েছে। কয়েকটি হাত বদলের মাধ্যমে এসব অস্ত্র অপরাধীদের কাছে চলে গেছে। সবশেষ গত 25 আগস্ট মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের উপর ডাকাতরা থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এমন বেশ কয়েকটি ঘটনার আলোকে সংস্থাগুলো রিপোর্ট দিয়েছে সরকারকে। সূত্র বলেছে সরকারকে যেসব সুপারিশ করা হয়েছে তার কোনোটি করছে না সরকার, বরং তার বদলে পুরস্কার ঘোষণা করে বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে পুরস্কারের ঘোষণাটি নিছক লোক দেখানো ছাড়া আর কিছুই না, বরং অস্ত্র উদ্ধার করতে হলে যা যা করতে হবে সেগুলো করার রাস্তা বন্ধ করে রেখেছে সরকার। যেটির আভাস আমরা পেলাম ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের কথায়। 7.62 রাইফেল কিভাবে সাধারণ মানুষের হাতে গিয়েছিল সে তদন্ত হয়নি এখনো, বরং সরকার ইমডিউটির মাধ্যমে সে তদন্ত বন্ধ করে রেখেছে। পুলিশের ভাষ্য হলো থানা ও ফাঁড়িগুলোতে হামলা ফৌজদারি অপরাধ। গত বছরের 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত 550-র বেশি থানা এবং ফাঁড়িতে হামলা হয়। অনেক থানায় পুলিশ হত্যা করা হয়েছে। সরকারি হিসেবে এই সংখ্যা 44 হলেও এই সংখ্যা আরো বেশি হতে পারে। লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং পুলিশ হত্যার বিচারের জন্য পুলিশের পক্ষ থেকে দেশের অনেক থানায় মামলা হয়েছিল। এ নিয়ে পুলিশের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছিল, কিন্তু সরকার সমর্থক একটি গ্রুপের চাপে পড়ে গত বছরের 14 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে বলা হয় গত বছরের 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত জুলাই বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলোয় কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। অথচ দেশের সংবিধান ও আইনে এ ধরনের ইনডেমনিটি দেওয়ার কোনো সুযোগ নেই। তখন পুলিশের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন তখনকার আইজিপি মইনুল ইসলাম এবং জেএমপি কমিশনার মাইনুল হোসেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের নিয়োগ দিয়েছিল সরকার, কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের জন্য মামলা ও সেসব ঘটনার বিচার করা যাবে না এমন বিবৃতিতে হতাশ হয়ে পড়ে পুলিশ বাহিনী। সরকার দ্রুত আইজিপি ও ডিএমপি কমিশনারকে সরিয়ে দেয় ওই সময়। অথচ আইনগত দিক থেকে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা বিচার করতে গেলে প্রাসঙ্গিকভাবে পুলিশ হত্যার বিচারও করতে হবে। এছাড়া অস্ত্র উদ্ধার অভিযান ত্বরান্বিত হবে না। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য সংস্থাগুলোর পক্ষ থেকে দ্বিতীয় যে সুপারিশটি করা হয়েছে সেটি হলো গত বছরের জুলাই আগস্টে জেল থেকে পালিয়ে যাওয়া জঙ্গি ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করা। ওই সময় দেশের 17টি কারাগারে হামলা, বিদ্রোহ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 2247 জন বন্দী পালিয়ে যায়। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 9 জন সহ 70 জন জঙ্গি ছিল। পুলিশের এক রিপোর্টে বলা হয়েছে নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি এসব জঙ্গি ও চিহ্নিত সন্ত্রাসীদের পালিয়ে থাকা। কিন্তু সরকার উদাসীনতা সবচেয়ে বেশি জঙ্গিদের গ্রেপ্তারে। একটু পরিসংখ্যান দিয়ে দেখি সরকারের কেমন উদাসীনতা চলছে। গত বছরের 17 সেপ্টেম্বর আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন জুলাই আগস্টে 8টি কারাগার থেকে অস্ত্র লুট হয়েছিল 94টি। এর মধ্যে 65টি উদ্ধার করা হয়েছে, মানে 29টি এখনো বাইরে আছে। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি ছিল 79 জন, যাদের মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল 9 জন। আবার চলতি বছরের 25 জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন জেল পলাতক 700 আসামিকে এখনো ধরা যায়নি। সেপ্টেম্বরে যে তথ্য আমাদের হাতে এসেছিল কিংবা জানুয়ারিতে উপদেষ্টা যে তথ্য দিয়েছিলেন তা থেকে কতটুকু অগ্রগতি হয়েছে। আইজি প্রিজন 26 আগস্ট সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বলেছেন এখনো সেই জঙ্গিরা পলাতক 700 আসামি, 29টি অস্ত্রের একটিও কারাগারে ফেরত আসেনি। এর অর্থ হলো গত জানুয়ারি থেকে এই পর্যন্ত একজনকেও ধরতে পারেনি সরকার।
উল্টো বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, গত 1 বছরে জঙ্গিবাদের অভিযোগ থাকা এমন কমপক্ষে 300 জনকে জামিন দিয়েছে সরকার। এমনকি মার্কিন সরকারও জঙ্গিদের ধরতে সরকারকে কয়েক দফা চাপ দিয়েছে। বাংলা আউটলুকের এক খবরে বলা হয়েছে, ঢাকার মার্কিন দূতাবাসে কোনো বিশেষ ধর্ম পালনকারী কর্মীকে বা বাংলাদেশি কর্মীকে অপহরণ করে হত্যা এবং দূতাবাসে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নড়ে চড়ে বসেছে। আর এর পরপরই গ্রেপ্তার হন শামীম মাহফুজ। এই শামীম মাহফুজ জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়ার সাথে জড়িত, অথচ সারাকিয়ার প্রধান জামিনে মুক্ত হওয়ার পর সরকারের উপদেষ্টাদের সাথে কয়েক দফা বৈঠক করেছে। সরকারি একটি সংস্থার রিপোর্টে বলা হয়েছে, কারাগারে হামলা ছিল পরিকল্পিত। জঙ্গি ও চিহ্নিত সন্ত্রাসীরা তখন শুধু জেলের অস্ত্র লুট করেনি, জেলখানা থেকে বেরিয়ে তাদের কেউ কেউ থানা লুটেও অংশ নিয়েছিল, এমন তথ্য সংস্থাগুলোর কাছে আছে। তাহলে পুলিশ সেসব জঙ্গিদের কেন ধরছে না? কারণ জামিন পাওয়া অনেক জঙ্গি এখন সরকারের মিত্র। তাদেরকে গ্রেপ্তার তো দূরের কথা, নজরদারিতে রাখতেও সরকারের অনীহা। এখন দেখার বিষয়, সরকার এমন অনীহা দেশের নিরাপত্তার জন্য কতটা ভয়াবহ হুমকি ডেকে আনে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।